মামা, একটা সিগারেট দেন তো। এই নাও মামা। নিন, টাকা নিন। 500 টাকার নোট দিয়ে বলল, মামা কেবল দোকান খুলেছি, খুচরা টাকা নাই তো, আপনি খুচরা করে দিয়ে যান। আচ্ছা, লাগবে না, রেখে দেন। কিন্তু মামা। আরে রেখে দেন তো, আমি কি আজকে প্রথম এখান থেকে সিগারেট নিচ্ছি নাকি? পরে দরকার পড়লে নিয়ে যাব, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে মামা। লাইটারটা দেন তো। এই নিন। তারপর রানা সিগারেট ধরিয়ে সোজা হাঁটতে লাগলো। ওহ, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয় নাই। আসেন এবার পরিচয়টা দিয়ে নেওয়া যাক। ছেলেটার নাম রানা হাসান। মা বাবা অনেক আদর করে ছেলের নামটা রেখেছিল, কিন্তু এলাকার লোকজন সবাই তাকে বখাটে নামেই জানে। মারামারি, খুনখারাবি, রাহাজানি এসব যেন তার হাতের ময়লা। মারামারি, খুনখারাবি করতে তার একটু দ্বিধাবোধ লাগে না। রানা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। টানা 3 বছর হলো একই ক্লাসে পড়ে আছে, কোনো উন্নতি নেই। সে বছরে 365 দিনের মধ্যে হাতে গোনা 6 থেকে 7 দিন কলেজে যায়। আজ কিভাবে যেন রানা কলেজের দিকে যেতে লাগলো, কিন্তু তার কাঁধে কোনো ব্যাগ নেই, হাতে কোনো খাতা নেই, পকেটে কোনো কলম পর্যন্ত নেই। শুধু হাতে সিগারেট নিয়ে টানতে টানতে কলেজের ভিতরে যাচ্ছে। কলেজের প্রিন্সিপাল তাকে কিছু বলার সাহস পায় না, কারণ প্রিন্সিপাল তাকে অনেক ভয় পায়। একদিন তার একটা কাজের জন্য টিচার তাকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু সে উল্টো সেই ক্লাস টিচারকে পুরো ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। যাই হোক, বাদ দেই সেসব কথা, গল্পে ফিরে আসা যাক। রানা কলেজের ভিতরে ঢুকে তার বন্ধুদের কাছে গেল। তার বন্ধুদের কাছে গিয়ে বলল, কিরে, তোরা কেমন আছিস সবাই? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু তোর তো কোনো খোঁজ খবর নেই। সারাদিন কোথায় থাকিস কিছুই তো বুঝি না। আমাদের সাথে কি তোর দেখা করতে ইচ্ছা হয় না? আর বলিস না, কলেজে আসতে মন চায় না। তো কি করতে মন চাই শুনি? আচ্ছা বাদ দে তো এসব। আজ কলেজে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখছি, ব্যাপার কি? তুই কিছু জানিস না, আজ তো বছরের প্রথম ক্লাস হবে নতুনদের। ও তাই বলি, নতুন নতুন স্টুডেন্ট কলেজে কি করছে? তুই তো কলেজে আসিস না, জানবি কি করে? আচ্ছা চল তো একটু কলেজটা ঘুরে দেখি, অনেক দিন হলো তো কলেজে আসি না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে কলেজে ঘুরতে লাগলো। আজ কলেজে বছরের প্রথম ক্লাস হবে, আর সেটা রানা জানে না। তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে সবাই মিলে বসে আছে। হঠাৎ এমন সময় কে যেন রানার পিছনে এসে দাঁড়িয়ে রানাকে বলল, হ্যালো, আমি রাত্রি। আপনার নামটা জানতে পারি? রানা। বাহ, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে তো দেখছি। আচ্ছা, আপনি কি এবার সেকেন্ড ইয়ারে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? সরি, পারবো না। কেন, বন্ধু হলে সমস্যা কোথায়? এই মেয়ে, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে বললাম তো বন্ধু হতে পারবো না, তো কি চান এখন? রাত্রি অনেক সুন্দর একটা মেয়ে। অনেক ছেলে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ভুলেও কোনো ছেলেকে পাত্তা দেয় না। আজ নিজে থেকে সে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে গেল, আর সেই ছেলেটা তার সাথে এমনভাবে কথা বলল। রাত্রি তো কিছুতেই মেনে নিতে পারছে না। রাত্রি রেগে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর রাত্রি বলল, কি চাই মানে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। ধুর, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত, আর ভালো লাগে না। এটা বলে রানা সেখান থেকে চলে গেল। আর এদিকে রাত্রি ভাবতে লাগলো, ওহে চান্দু, এই এলাকার যত ছেলে আছে সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তুই কোন মহারাজা, হ্যাঁ, যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবি না? ভালোই ভালোই বন্ধুত্ব করতে চাইলাম দেখে, তাই না? নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই আজকে আমার বন্ধুত্ব গ্রহণ করলি না, দেখিস একদিন তোকেই আমি আমার হাজবেন্ড বানাবই। এটাই আমার চ্যালেঞ্জ। এটা বলে রাত্রি তার ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। আজ বছরের প্রথম দিন, তাই ক্লাস পরিচয় পর্ব চলছে। ক্লাসে টিচার একে একে সবার পরিচয় নিল, কিন্তু রানার থেকে পরিচয় নিল না। এটা দেখে রাত্রি অনেক অবাক হয়, কারণ সে ভাবছে ক্লাসের সবাই পরিচয় নিল, কিন্তু তার কোনো পরিচয় নিল না। এর মানে এর মধ্যে কোনো না কোনো কারণ আছে অবশ্যই। প্রথম দিন, তাই বেশি ক্লাস হলো না। পরিচয় পর্ব শেষ করে কলেজ ছুটি হয়ে গেল। কলেজ ছুটি হওয়ার পর সবাই যে যার মতো বাসায় ফিরতে লাগলো। রানা রাস্তার মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ এমন সময় তার পিছন থেকে গাড়ির হর্ন শুনতে পায়। রানা অনেকটা রেগে যায়। সে ভাবছে কে এত হর্ন দিচ্ছে। এটা ভেবে রানা পিছন দিকে তাকায়।
পিছন দিকে তাকিয়ে দেখে গাড়ির মধ্যে একটা সুন্দরী মেয়ে বসে, কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু পর রাত্রি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, এই যে মিস্টার, কি সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছেন কেন? আর মানুষ চলাচল করবে না? রানা রাত্রিকে চিনতে পারছে না, কারণ তখন কথা বলার সময় রানা মাথা নিচু করেছিল, তাই মুখটা দেখতে পায়নি। রানাকে চুপ করে থাকতে দেখে রাত্রি বলল, কি ব্যাপার, এভাবে চুপ করে আছেন কেন? কথা বলেন। কথা বলতে জানেন না নাকি? সরি, আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি গাড়িতে সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি? এই মিস, মুখ সামলে কথা বলেন। আমি মিথ্যা কথা কি বললাম? হ্যাঁ, সুন্দর মেয়ে দেখলে সব ছেলেরাই একটু একটু এমন করে, এটা বলতে হবে না। রানা এবার কোনো কথা না বলেই সোজা হাঁটা ধরলো সেখান থেকে। রাত্রি তখন আর কিছু বলল না, কারণ একদিনে বেশি কিছু করা যাবে না। তাই রাত্রি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসায় চলে গেল। রানা বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে রানার ফোনটা বেজে ওঠে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন এখন? ওপাশ থেকে একটা মেয়ের কান্নার শব্দে কথা শুনতে পেয়ে রানা বলল, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে? আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরও 3-4টা বন্ধু মিলে আমাকে গ্যাং রেপ করতে চেষ্টা করেছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজতেছে ভাইয়া। যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, ওইখানে পশ্চিমের রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে, সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলেই আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আর আমি এখনই আসতেছি। ঠিক আছে ভাইয়া। তাই বলে রানা ফোনটা রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তারপর রানা মেয়েটাকে নিয়ে সোজা সেই ছেলেদের কাছে যায়। তারপর সেই ছেলেদেরকে বলে, কিরে, তোরা নাকি এর সাথে অসভ্যতামি করতে চেয়েছিলি? কে বলেছে আমরা অসভ্যতামি করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চেয়েছিলাম। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। ও বাবা, আমার ভয় পাচ্ছে। ওই তোরা কেউ আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে। তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একা এসেছিস? দেখেছিস আমরা কয়জন? আমার মনে হয় তোরা এই রানার নাম শুনিসনি। কি রানা? তুই রানা কি এতই সস্তা জিনিস যে আমাদের কাছে আসবে? ছেলেগুলো রানার নাম শুনেছে কিন্তু কোনোদিন চোখে দেখেনি, আর তাই এসব কথা বলছে। আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এটা বলে রানা সবার উপর ঝাঁপিয়ে পড়ে, সবাইকে একবারে শেষ করে দিল। সবাইকে মেরে ফেলার পর রানা মেয়েটিকে নিয়ে বাসায় চলে গেল। মেয়েটা অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার সাথে যে অসভ্যতামি করতে চেয়েছিল সেই ভয়টাকে রানা কাটিয়ে দিল। এরপর রানা মেয়েটিকে তার বাসায় ড্রপ করে দিয়ে সে তার নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর রানা কি যেন একটা কাজে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গিয়ে আটকা পড়ে যায় জ্যামের জন্য। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। রানা অনেক চেষ্টা করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু জ্যামের কারণে যেতে পারছিল না। রানা জ্যাম ছোটার অপেক্ষায় ছিল। রানার পাশে রাত্রিও জ্যামে আটকা পড়েছে। রাত্রি রানাকে লক্ষ্য করে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু রানা এখানে তাকে কোনো পাত্তা দিল না। রাত্রি এবার প্রচণ্ড রেগে গেল। সে ভাবছে, কিসের এত অহংকার? হ্যাঁ, আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে চায়, আর সে আমাকে কোনো পাত্তাই দেয় না। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। তোকে যদি আমি আমার বশে আনতে না পারি, তাহলে আমিও চেয়ারম্যানের মেয়ে নই। রাত্রি এটা ভেবে বলছে আজকে ওকে একটা শায়েস্তা করতেই হবে। এটা বলে রাত্রি রানার পিছু নেয়। রানা যেতে যেতে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিস্তব্ধ এলাকা, ঘন জঙ্গল, তার মধ্যে কোনো বসতি ছিল না, আশেপাশে কোনো বাড়ি নেই। রানা যেতে যেতে একটা বাড়ির সামনে গাড়ি রেখে বাড়ির ভিতরে চলে গেল। রাত্রি এটা দেখে রানার পিছনে পেছনে গেল। রাত্রি দেখতে পেল ঘরের মধ্যে একজনকে একটা চেয়ারে দড়ি দিয়ে বাঁধা, পাশে আরো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। রানা কিছুক্ষণ কি যেন বলল, তারপর হঠাৎ করে কোমর থেকে একটা চাকু বের করে সোজা লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এটা দেখে রাত্রি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই রানা যাকে কলেজে সবাই ভদ্র চোখে দেখে?
রানাকে দেখে সবাই কত ভদ্র ভাবে, আর তার ভদ্রতার আড়ালে এমন হিংস্রতা লুকিয়ে আছে। রাত্রি এতদিন রানা নামের একটা বখাটেকে জানতো। এলাকার সবার মুখে শুনেছে সেই বখাটের নাম। শুনেছিল রানা অনেক খারাপ একটা ছেলে। সে সারাদিন মারামারি খুন খারাপি করে বেড়ায়। আমি আজ যাকে দেখছি, তাহলে এই সেই রানা যাকে সবাই বখাটে নামে জানে। আমি কোনোদিন ভাবতেও পারিনি রানা এমন একটা বখাটে হবে। রাত্রি এইসব ভেবে যাচ্ছিল। রাত্রি না চাইতেও তার মনের মধ্যে রানার জন্য ঘৃণা জমতে লাগে। রাত্রি এখন রানাকে অনেক ঘৃণা করে। রাত্রি সেখান থেকে সোজা তার বাসায় চলে যায়। রাত্রি রানার এরূপ কিছুতেই মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পর রানা একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল। তখন তার পাশের দিয়ে শরীফ যাচ্ছিল। শরীফকে দেখে রানা বলল, কি রে, কোথায় যাস এভাবে? ও তুই এখানে, আর আমি তোকে কোথাও না কোথাও খুঁজে বেড়াচ্ছি। কেন রে, আমাকে এভাবে খোঁজার কারণ কি? কেন তুই কিছু জানিস না? আমি আবার কি জানবো? আরে সামনে তো কলেজের অনুষ্ঠান। কলেজে কিসের অনুষ্ঠান? আর এমনি কলেজ কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর অনুষ্ঠান যেন ভালো মতো হয় সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভালো কথা, তোরা কাজ করবি, অসুবিধা কোথায়? আর আমি ওইসবের ভিতরে নাই। আমার এসব একদম ভালো লাগে না। না রে দোস্ত, তোকেও আমাদের সাথে থাকতে হবে। আরে তুই তো জানিস আমার ওসব ভালো লাগে না, তাহলে কেন এভাবে বলছিস? আরে আমরা তো একা সব কিছু সামলাতে পারবো না, তোকে থাকতে হবে দোস্ত, প্লিজ না করিস না, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা। তো কাকে কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে সজল, রব্বি, সুমন, রোকন, বাপ্পি, রাকিব, রাত্রি আর তুই, আমাদের সবাইকে থাকতে হবে। আচ্ছা, এই রাত্রিটা কে রে? কেন তুই চিনিস না? আমি কি করে চিনবো? ও হ্যাঁ তাই তো, তুই কলেজে যাস না, চিনবি কি হবে? আরে এটা হলো আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে রাত্রি। ও আচ্ছা, ভালো। আচ্ছা তাহলে থাক, আমি যাই। এটা বলে রানা সেখান থেকে চলে গেল। রানাকে কেউ বোঝে না। সে কখন কি করে কেউ জানে না, বা কেউ বোঝার চেষ্টা করে না। রানার যখন যা মন চায় তখন তাই করে, আর তাই কেউ তাকে কখনো বিরক্ত করে না। এদিকে শরীফও সেখান থেকে চলে গেল। কলেজ অনুষ্ঠানের আগের দিন শরীফ রানাকে ফোন করে বলল, হ্যালো দোস্ত, কোথায় তুই? এই তো বাসায় আছি। কেন রে? তাড়াতাড়ি কলেজে আয়। এখন এই সময় কলেজে কেন? আরে তুই কি ভুলে গেলি কালকে কলেজের অনুষ্ঠান? তোর সব কিছু ব্যবস্থা করতে হবে না? এখনই যেতে হবে? হ্যাঁ এখনই চলে আয়, আমরা কলেজে আছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। ফোনটা কেটে গিয়ে রানা চলে গেল কলেজে। কলেজে গিয়ে সবাই মিলে আয়োজনের সব ব্যবস্থা করছে। এরপর সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিল। সবাই ভাগাভাগি করে নেওয়া শেষে শরীফ রানাকে বলল, আচ্ছা রানা, তুই আর রাত্রি বাজার করে নিয়ে আয়। কেন রে, আমি এখানে থাকি না? আরে যা তো, দুজনে বাজার করে নিয়ে আয়। দেখছিস তো আমরা সবাই কাজ করছি, তুই ওর সাথে যা। ওকে। এটা বলে সবাই যে যার মতো কাজে লেগে পড়ল। এদিকে রানা এবং রাত্রি একা রয়ে গেল। রাত্রি রানাকে একা পেয়ে বলল, এই যে বখাটে রানা। রানা রাত্রির মুখে তার এই নাম শুনে একটি অবাক হয়ে যায়, কারণ কলেজে কেউই তার এই নাম জানে না। কলেজের সবাই তাকে অনেক ভালো জানে। রাত্রির মুখে এমন কথা শুনে রানা তাকে বলল, এই যে মিস, আমি বখাটে না। কে বখাটে আর কে বখাটে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুনি একটা, আমি সব জানি। আপনি কথায় কথায় মানুষ খুন করেন। রানা রাত্রির মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি আবারও বলল, আমি কোনো বখাটের সাথে বাজার করতে যেতে পারবো না। পারবেন না কেন? আমি যে আপনার সাথে যাব, কে জানে আপনি আমাকে খুন করবেন না বা কিডন্যাপ করে নিয়ে যাবেন না। যদি আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আর তাই আমি একটা খুনের সাথে বাজারে যেতে পারবো না। রাত্রি ভয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এদিকে রানার মনের কোনো পরিবর্তন নেই। সে যেমন ছিল তেমনই রয়ে গেল, কারণ তাকে রোজই বখাটে নাম শুনতে হয়, আজকে প্রথম না। আর তাই সে রাত্রির কথায় কিছু মনেও করেনি। এদিকে রানার উপর যেহেতু বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই রানা একাই বাজার করতে চলে গেল। অপরদিকে রাত্রিও কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়ল। রাত্রি তার বাবার গাড়ি নিয়ে কাজে বেরিয়ে পড়ল। রাস্তায় যখন রাত্রি জ্যামে আটকা পড়ল, তখন রাত্রির কাছে একটা ছোট্ট মেয়ে এসে বলল, আপা ফুল নিবেন? ফুলগুলো কত করে পিস? 10 টাকা করে আপা। আচ্ছা তাহলে আমাকে 10টা ফুল দাও। এই নিন আপা। নাও টাকা। তাই বলে 500 টাকার নোট বের করে দিল। আপা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা সমস্যা নাই,
ওইটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে আপা। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে রাত্রি সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে মেয়েটি রানার কাছেও যায়। রাত্রি সেটা লক্ষ্য করে রানার দিকে এগিয়ে গেল। তারপর রাত্রি লক্ষ্য করলো রানা মেয়েটিকে বলছে, কি অবস্থা নিহা? এই তো ভাইয়া, খুব ভালো। তোমার কি অবস্থা? এই তো তোমাদের দোয়ায় আছি। আচ্ছা, সবাইকে ডেকে নিয়ে আসো, খেতে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর মেয়েটি সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসলো, যারা রাস্তায় ফুল বিক্রি করে। এটা দেখে তো রাত্রি পুরো অবাক হয়ে যায়। রাত্রি অবাক হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। এরপর রানা তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো আর সবাইকে পেট পুরে ইচ্ছা মতো খাওয়ালো। রানা নিজেও পেট পুরে খেয়ে নিল। এরপর রানা তাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। রানা তাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর তাদেরকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সেটা দেখে তো রাত্রি আরও অনেক অবাক হয়ে যায়। এটা সে কাকে দেখছে? এটা কি সেই রানা যে বখাটে? এটা কি সেই রানা যে কথায় কথায় মানুষ মেরে ফেলে? রাত্রি মাথায় সব প্রশ্ন ঘোরাফেরা করছে। এরপর রাত্রি চিন্তা করলো ওই বাচ্চাগুলোকে ধরে রানার পরিচয় জানতে হবে। এরপর রাত্রি অনেককে চলে যেতে দেখে ভাবলো এবার বাচ্চাগুলোকে ধরে তার পরিচয় জানতে হবে। কথা মতো রাত্রি ওই বাচ্চাগুলোর মধ্যে একটা মেয়েকে ডেকে বলল, এই বাবু শোনো, জি আপা বলেন। এই ছেলেটা কে যে তোমাদের খাবার খাওয়ালো আবার টাকা দিল? ও ওইটা ওইটা তো আমাদের রানা ভাইয়া। ওই যে বস্তিটা দেখছেন, আমরা সবাই ওইখানে থাকি। রানা ভাইয়া প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসে। রানা ভাইয়া আমাদের খাবার কিনে দেয়, অনেক রকম খেলনা কিনে দেয়। রানা ভাইয়া আমাদের পড়াশোনা করার জন্য একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই সেখানে পড়াশোনা করতে পারি। খুব ভালো তো। হ্যাঁ আপা, অনেক ভালো, কিন্তু ভাইয়া না অনেক কষ্ট জানেন। তার আবার কিসের কষ্ট? আপা, ভাইয়ার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অনেক কান্না করে। ভাইয়ার যখন কষ্ট হয় তখন আমাদেরও অনেক কষ্ট হয়। আমি প্রায় প্রতিদিনই চুপি চুপি দেখি ভাইয়া কান্না করা। পিচ্চি মেয়েটার মুখে রানার এমন কথা শুনে কখন যে রাত্রির চোখ দিয়ে পানি ঝরে পড়লো সেটা সে বুঝতেও পারেনি। রাত্রি রানার প্রতি এক অজানা ভালো লাগা কাজ করতে শুরু করে। রাত্রি কেমন যেন মায়ায় বন্দী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর রাত্রি সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন খুব সকালে রাত্রি তাড়াতাড়ি করে কলেজে চলে আসে। রাত্রি কলেজে এসে রানার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, কিন্তু রানার কোনো দেখা নেই। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে, কিন্তু তবুও রানার কোনো দেখা মিলছে না। রাত্রির এখন কেমন যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। রাত্রি ভাবছে রানা এখনো কেন কলেজে আসলো না। এরপর রাত্রি হঠাৎই শরীফকে দেখতে পায়। রাত্রি শরীফকে দেখে ডেকে বলল, শরীফ, রানা কোথায়? সে তো অনুষ্ঠানে আসবে না। কেন আসবে না কেন? তার তো এসব অনুষ্ঠান ভালো লাগে না। যদি অনুষ্ঠানে আসে কিছুক্ষণ থেকেই চলে যায়। আচ্ছা তুমি ওকে একটু আসতে বলো না। ওকে বলে লাভ হবে না, ও আসবে না। এটা শুনে রাত্রির অনেক মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজকে রানার কাছে মাপ চাইবে কালকের ব্যবহারের জন্য, কিন্তু আজকে তার কোনো পাত্তা নেই। আর রাত্রির এসব ভেবে কোনো লাভ নেই, কারণ রানা তাকে একদমই পাত্তাই দেয় না। এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে রাত্রি শরীফের কাছ থেকে রানার মোবাইল নাম্বারটা নেয়। এরপর রাত্রি ভাবে তার পরিচয় গোপন করে রানার সাথে ফোনে কথা বলবে। কথা মতো রাত্রি বাসায় গিয়ে রাতে রানার ফোনে কল করে। রানা তার ফোনে আননোন নাম্বার দেখে একটু অবাক হয়ে যায়। তারপর সে ফোনটা রিসিভ করে রানা বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমারটা? ওই কে আপনি? আর এসব কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি না গো, আমি তোমার রানী বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দেন, না হলে আমি ফোনটা রাখলাম। আরে সত্যি বলছি, আমি তোমার রাজকুমারী। কেন আমাকে চিনতে পারছো না তুমি? শোনেন, আমার ফাইজলামো করার সময় নেই। যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলেন, আর না হলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ করো কেন? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না, উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। এই মিস, শুনেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই, আর ফোন দিবেন না। হ্যালো রানা,
এই রানা, হ্যালো, যা, কল কেটে দিয়েছে। রাত্রি এবার বেশ রেগে গেল। রাত্রিকে রানা কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, না সামনাসামনি না পরিচয় গোপন রেখে। এবার সে কি করবে কিছুই বুঝতে পারছে না। রাত্রি এবার ভাবলো তার আসল পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করবে, যা হবার দেখা যাবে। এটা ভেবে রাত্রি আবার বলল, কি ব্যাপার, আপনি আবার ফোন করছেন মানে? আরে তুমি আমাকে চিনতে পারলে না? আমি রাত্রি। কোন রাত্রি? তুমি কয়টা রাত্রিকে চেনো? হ্যাঁ, সরি, ভালো করে পরিচয় দেন, না হলে কথা বলবো না। আরে কথায় কথায় এত রাগ করো কেন? হ্যাঁ, আরে আমি চেয়ারম্যানের মেয়ে, আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। রাত্রি রানার মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। রাত্রি মনে মনে ভাবছে, কিসের এত ভাব? হ্যাঁ, নিজে থেকে কথা বলতে গিয়েছি, এই জন্য তার এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? হ্যাঁ, কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দিব? আরে ফোনটা রাখবে কেন? কথা বলার জন্য ফোন দিছি না। তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। আচ্ছা, কালকে একটু কলেজে আসতে পারবে? না, কালকে একটু কাজ আছে, কাল কলেজে যেতে পারবো না। আচ্ছা, তাহলে অন্য কোথাও দেখা করতে পারবে? না, আমার হাতে একদম সময় নেই, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। বাই, কাজ করছি, এখন ডিস্টার্ব করবেন না। এটা বলে রানা ফোন কেটে দিল। এরপর রানা তার কাজে লেগে পড়ল। অপরদিকে রাত্রি তো পুরাই রেগে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাত্রি এখন যদি রানাকে সামনে পেত তাহলে তাকে লবণ মরিচ ছাড়াই কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতো। রাত্রি রেগে বোম হয়ে আছে। এদিকে পরের দিন সকালে চেয়ারম্যানের গোডাউনে এক ট্রাক সরকারি অনুদানের চাল আসবে, যা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা, কিন্তু চেয়ারম্যান সেগুলো আত্মসাৎ করে। আর তার জন্য পরের দিন সকালে রানা এবং তার লোকজন গিয়ে রাস্তার মাঝখানে থেকে অনুদানের গাড়ি লুটতরাজ করে নিয়ে যায়। এরপর সেই অনুদানগুলো এলাকার সব গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। অপরদিকে চেয়ারম্যান যখন এই খবরটা জানতে পারে তখন পুলিশের ফোর্স পাঠিয়ে রানাকে গ্রেফতার করায়। এ নিয়ে রানাকে অনেকবার চেয়ারম্যান সাহেব পুলিশ দিয়ে গ্রেফতার করায়, কিন্তু বরাবরই সে কোনো না কোনোভাবে জেলখানা থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার একটু জটিলভাবে রানাকে গ্রেফতার করায়। পুলিশ তাকে জেলখানা নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারতে শুরু করে। তার কাছে থেকে অনুদানের ট্রাক কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায়, কিন্তু সে কিছুতেই বলে না। এদিকে অনেকক্ষণ পর চেয়ারম্যান থানায় এসে রানার কাছে গিয়ে বলল, কিরে, কেমন লাগছে মার খেতে? তোর লজ্জা করে না বারবার আমার সাথে এইভাবে পাঙ্গা নিতে? আর কতবার জেলে আসতে চাস? আমিও তো বলি চেয়ারম্যান সাহেব, আর কত আমাকে এসব পুলিশ দিয়ে গ্রেফতার করাবেন? সেই তো কিছুক্ষণ পর চলে যাব। রানা, ভালোই ভালোই বলছি, আমার অনুদানের চালের ট্রাক কোথায় রেখেছিস বলে দে, না হলে তুই আজকে জেলখানার মধ্যে শেষ হয়ে যাবি। আমিও দেখতে চাই কেমন আমাকে এই চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেন। ওই ওরে ইচ্ছা মতো পিটাস, যতক্ষণ পর্যন্ত অনুদানের ট্রাক কোথায় রেখেছে না বলবে ততক্ষণ মারতেই থাকবেন। যদি মরে যায় সেই ব্যবস্থা আমি দেখব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এখন যান, আমি দেখছি ব্যাপারটা। তারপর চেয়ারম্যান সাহেব থানা থেকে চলে গেল। এদিকে পুলিশ ইন্সপেক্টর রানাকে মারতে শুরু করলো আবারও। রানাকে অনেকক্ষণ ধরে মেরে যাচ্ছিল, কিন্তু রানার মুখ থেকে একটা কথা বের করতে পারেনি। চালের ট্রাক কোথায় রেখেছে কেউ জানে না। রানা যে চালগুলো গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে সেটা কেউ জানে না। কিছুক্ষণ পর হঠাৎ করে থানার সামনে অনেকগুলো গাড়ির সাউন্ড। ইন্সপেক্টর দেখার জন্য জেলখানার ভিতর থেকে বাইরে বের হতে দেখে কমিশনার সাহেব থানার ভিতরে ঢুকছে। কমিশনারকে দেখে ইন্সপেক্টর স্যালুট করলো। আরে রাখো তোমার সেলুট, রানা কোথায়? স্যার, সে তো ভিতরে আছে, ওকে অনেক মারলাম, কিন্তু স্যার ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারলাম না। কি, তুমি ওকে মেরেছো? তুমি কার পারমিশনে ওকে গ্রেপ্তার করে এনেছো? হ্যাঁ, গ্রেপ্তার করেছো তো করেছো, আবার মেরেছো? তোমার সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া এসব কাজ করতে? স্যার, চেয়ারম্যান সাহেব তার নামে মামলা করেছে, আমি কি করব? আর সে তো একটা বখাটে। কিন্তু স্যার, আপনি তাহলে কথা বলছেন, বুঝলাম না। তোমাকে এত কথা বুঝতে কে বলেছে? হ্যাঁ, তাড়াতাড়ি ওকে জেলখানা থেকে বের করো। আর এই নাও তোমার ট্রান্সফার পেপার, তোমাকে রংপুর ট্রান্সফার করা হলো। স্যার, কিছু বুঝলাম না, আমার অপরাধটা কি? তুমি রানাকে গ্রেপ্তার করে এনেছো, এটাই তোমার অপরাধ। তোমাকে নতুন ভেবে এখানে পোস্টিং দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি এমন একটা কাজ করবে।
তুমি তাড়াতাড়ি ওকে হাজত থেকে বের করে আনো। ঠিক আছে স্যার, দারোগা সাহেব ওকে বের করে নিয়ে আসেন। জি স্যার, আনছি। এরপর রানাকে হাজত থেকে বের করে আনা হলো। কমিশনার সাহেব রানাকে দেখে বলল, সরি রানা, ও এখানে নতুন এসেছে, তাই তোমার ব্যাপারে কিছু জানে না। তুমি প্লিজ কিছু মনে করো না, আর তুমি এখন আসতে পারো। প্লিজ কারোর ওপর রাগ করে থেকো না। ঠিক আছে স্যার। মাঝে মাঝে থানার আবহাওয়া শরীরে না লাগলে ভালো লাগে না। তুমি এসব কি বলো? আচ্ছা বাসায় যাও, পরে কথা হবে তোমার সাথে। ঠিক আছে স্যার, আসছি তাহলে। ইন্সপেক্টর সাহেব, কি বুঝলেন? না জেনে শুনে কাউকে গ্রেফতার করতে নেই, বুঝেছেন? হা হা হা। ইন্সপেক্টরের শরীর রাগে ফেটে যাচ্ছে রানার হাসি দেখে। একে তো তাকে চেয়ারম্যানের কথায় গ্রেফতার করে এনেছে, তারপর তাকে গ্রেফতার করার জন্য ট্রান্সফার হতে হলো, আবার সে তাকে নিয়ে মজা করছে। এদিকে রানা সেখান থেকে বাসায় চলে যায়, কমিশনারও থানা থেকে চলে যায়। কমিশনার সাহেব থানা থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর দারোগাকে বলে, আচ্ছা দারোগা সাহেব, ও এমন কে যে কমিশনার সাহেব এসে আমার সাথে এমন আচরণ করলো? স্যার, ও হচ্ছে রানা, আমাদের রানা। সে বখাটে হলেও সেটা শুধুমাত্র সমাজের দুর্নীতিকারীদের জন্য, আমাদের মতো গরিবের জন্য সে ফেরেশতা। সে সবসময় আমাদের মতো গরিবদের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয়, আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন বাজে কাজ করে বলে সমাজের চোখে সে খারাপ, কিন্তু আমরা জানি স্যার, রানা অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটাই কষ্ট জানেন, ওর মা বাবা ওকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। এরপর থেকে ছেলেটা সমাজের চোখে বেশি খারাপ হয়ে গেছে। সমাজের দুর্নীতিবাজরা তার নামে প্রায় মামলা করে, যার জন্য তাকে প্রায় থানায় আসতে হয়, কিন্তু তাকে কেউ থানায় আটকে রাখতে পারে না। সবকিছু ঠিক আছে, কিন্তু আমাকে ট্রান্সফার করানো হলো সেটা কেন জানতে পারি? আপনি তাকে মেরেছেন। আপনার সব থেকে বড় ভুল এটাই যে আপনি চেয়ারম্যানের কথায় তাকে মেরেছেন। এই সামান্য ভুলে কমিশনার স্যার আমাকে এমন শাস্তি দিবেন? কমিশনার স্যারকে আপনি চেনেন না, আমরা চিনি। কমিশনার সাহেব রানাকে অনেক ভালোবাসে, কারণ রানা কমিশনার স্যারের জীবন বাঁচিয়েছিল। ও আচ্ছা। এরপর আর কি, ইন্সপেক্টর নিজের মনকে মানিয়ে নিয়ে বাসায় চলে যায়। অপরদিকে রানা বাসায় গিয়ে রেস্ট নেয়। রাতে হঠাৎই রানার ফোনে রং নাম্বার থেকে কল আসলো। রানা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কি ব্যাপার, কে আপনি? আর এইভাবে কান্না করছেন কেন? রানা, আমি রাত্রি। কোন রাত্রি? দেখো রানা, আমি এখন মজা করার মুডে না। বাবাকে কারা যেন ধরে নিয়ে গেছে। আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে? আরে তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি চেয়ারম্যানের মেয়ে। বাবাকে একটু আগে কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো প্লিজ রানা, প্লিজ তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। এটা বলে ফোনটা রেখে দেয়। এরপর রানা বেরিয়ে পড়ে চেয়ারম্যানকে খুঁজতে। রানা সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে চেয়ারম্যানকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। তারপর রানা সেখানে গিয়ে দেখলো কিছু ছেলে পেলে চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে। রানা তাদের কাছে গিয়ে বলল, কি রে, তোরা চেয়ারম্যান সাহেবকে ধরে এনেছিস কেন? ভাই, এটা আমাদের নিজেদের প্রবলেম, প্লিজ আপনি এর ভিতরে আসবেন না। আমি এর ভিতরে আসবো না মানে? তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিয়েছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না? ভাই প্লিজ আপনি এখান থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকে যে সম্মানটা দিয়েছি সেই সম্মানটাও পাবেন না। কি করবি তোরা? আরে এত কথা বলার কি আছে, মেরে দেই না ওকে। কে বললো এই কথা? সাহস থাকলে সামনে আয়। তুই কে রে যে তোকে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। রানা এসব ব্যাপারে প্রফেশনাল, তাই সে সবাইকে মেরে সেখান থেকে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেব রানার এমন আচরণে অনেক অবাক হয়, কারণ সে ভাবছে যাকে সে এলাকার বখাটে নামে জানে, তার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার জেল হাজতে পাঠিয়েছে, সে তাকে বাঁচাবে এটা কখনো আশা করেনি। চেয়ারম্যান সাহেব রানাকে বলল, রানা, আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে কখনো এভাবে সাহায্য করবে। আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম, বিশেষ করে তোমাকে আজ গ্রেপ্তার করে যে মার খাওয়ালাম
তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে এটা আমি ভাবতেও পারি না। তুমি আমাকে মাফ করে দিও রানা, তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আরে চেয়ারম্যান সাহেব কি বলছেন এসব কথা বাদ দেন তো। আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন, গরিব অসহায়দের সাহায্য করেন, তাহলেই তো আমাকে এসব কাজ করতে হয় না। তুমি কোনো চিন্তা করো না রানা, এখন থেকে আমার এলাকার গরিব অসহায় লোক বড় লোক সবাইকে এক চোখে দেখবো এবং সবাইকে সমান সাহায্য করব। নিজে কোনো জিনিস আত্মসাৎ করব না। যদি মানেন তাহলে তো ভালোই, আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে। না রানা, তোমাকে আর কিছু করতে হবে না। এবার থেকে যা করার আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে। এরপর রানা চেয়ারম্যান সাহেবকে বাসায় পৌঁছে দেয়। তারপর সে তার নিজের বাসায় চলে যায়। চেয়ারম্যান সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যায়। সে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে। এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেন না। রানা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি রাত্রি। কোন রাত্রি বলছেন? কোন রাত্রি ফোন করার কথা ছিল শুনি? ও আপনি? সরি, চিনতে পারিনি। তুমি কি হ্যাঁ নিজেকে কি ভাবো? তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমাকে অ্যাভয়েড করো। দেখো সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা এখন ফোনটা রাখছি, ঘুমাবো। এটা বলে রানা ফোনটা কেটে দেয়। এদিকে রাত্রি আবার ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। একসময় রানা বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখলো। রাত্রি সেটা দেখে আবারও রেগে বোম হয়ে গেল। রাত্রি ভাবছে সে কিছু একটা করবেই। রাত্রিকে ইগনোর করে সে। এত বড় সাহস তার! সকাল 11টা বাজে। রানা রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় রাত্রির সামনে এসে রানার রাস্তা ঘিরে ধরে। রাত্রিকে রাস্তা ঘিরে ধরতে দেখে রানা বলল, কি ব্যাপার, রাস্তা ঘিরে ধরলে কেন? সকালে তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন? আর তোমার ফোনটাই বা বন্ধ করে রেখেছো কেন? ঘুমেছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছি। তাহলে ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ফোন বন্ধ করে রাখছি। তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি? কি সমস্যা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এটা বলে রাত্রি রানার মাথা ধরে রানার ঠোঁটের সাথে রাত্রি নিজের ঠোঁট এক করে দিল। রানা কিছু বুঝে ওঠার আগেই এই সব কিছু হয়ে গেল। পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি ভালোই উপভোগ করছিল, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রানা এক ঝটকাতে রাত্রির থেকে নিজেকে আলাদা করে নিল। রানা এক প্রকার লজ্জিত হলো। তারপর রানা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। রাত্রি সেখানে দাঁড়িয়ে থাকে। রানা এদিকে ভাবছে, আমি তো অনেক বড় একটা বখাটে ছেলে, কিন্তু রাত্রি তো দেখছি আমার থেকেও অনেক বেশি বখাটে। আর অপরদিকে রাত্রি ভাবছে, রানাকে প্রেমে ফেলবো আমি। তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকেই করব, কথাটা জেনে রাখিস রানা। সেদিন বিকেলের কথা। রানা দোকানে বসে সিগারেট টানছে। এমন সময় রাত্রি কোথায় থেকে যেন এসে রানার মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে রানা অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল, এটা কি হলো রাত্রি? যা হয়েছে বেশ হয়েছে। তোমার সিগারেট খাওয়া যাবে না। কেন? আমি কি তোমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি? না, তবে আমার স্বামীর টাকায় খাচ্ছ। মানে কি? মানে বুঝবে না, আর তোমাকে এত কিছু বুঝতে হবে না। শুধু এইটুকু জেনে রাখো, আজ থেকে সিগারেট খাওয়া যাবে না। ধ্যাত, এই যে বখাটে রানা, সমস্যা কি? রানা এবার চুপসে গেল, কারণ এটাই তার একমাত্র দুর্বলতা যেখানে রাত্রি টাচ করেছে। রানা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, তাই দেখে রাত্রি বলল, যেটা বলেছি সেটাই করতে হবে, ওকে? দেখো রাত্রি, দয়া করে আর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। অবশ্যই করব। তোমাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কাকে করব শুনি? এটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে রাত্রি সেখান থেকে চলে গেল। রাত্রিকে রানা পছন্দ করে ঠিকই, কিন্তু রানা তার খারাপ জীবনের সাথে রাত্রিকে জড়াতে চায় না। রানা চায় না তার অবহেলিত, কলঙ্কিত আর বখাটে নামক জীবনের সাথে রাত্রির জীবনটা জড়াতে। আর তাই হয়তো রানা সবসময় রাত্রিকে এড়িয়ে চলে। যেহেতু রাত্রি কিছুতেই তার কথা বুঝতে চাচ্ছে না, তাই রানা ভাবলো রাত্রিকে সবকিছু বুঝিয়ে বলবে। সেজন্যই রানা তখনই রাত্রিকে ফোন দেয়। হ্যালো রাত্রি। আজ সূর্য কোন দিকে উঠেছে? মিস্টার রানা আমাকে ফোন দিয়েছে। কাল কলেজে তাড়াতাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। এরপর রানা ফোনটা কেটে দিল। এদিকে রাত্রি ভাবছে রানা হয়তো কাল তাকে প্রপোজ করবে।
আর তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করতে থাকলো। পরের দিন কলেজে রাত্রি অনেক আগে এসে রানার জন্য বসে অপেক্ষা করছে, কিন্তু রানার কোনো খোঁজ নেই। এখনও রানা আসেনি। কিছুক্ষণ পর রানা আসলো, কিন্তু রাত্রি সেদিকে খেয়াল করেনি। রানা এসে আবার রীতিমতো কারো উপর কাশ খেলো, কারণ রাত্রি আজ নীল শাড়ি পরেছে, হাতে কাচের চুড়ি, চোখে কাজল দিয়েছে আর কপালে ছোট্ট একটা টিপ, একেবারে মায়া ভরা মুখ। যদিও রাত্রি রানার উপস্থিতি টের পায় নাই, পরক্ষণেই রাত্রি বুঝতে পারলো রানা এসেছে। রানার দিকে তাকিয়ে সে অবাক হলো, কারণ রানা তার দিকে এক পলক তাকিয়ে আছে। পরে রাত্রির কথায় রানা নিজেকে হারিয়ে যাওয়া কল্পনা থেকে ফিরে পায়। এরপর রাত্রি বলল, এই যে হ্যালো, কি দেখছেন এইভাবে? এই যে রানা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তাহলে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো তো। রানা ভাবছে সে আজ রাত্রিকে সবকিছু বুঝিয়ে বলবে, তাই সে বলতে শুরু করলো, দেখো রাত্রি, আমি তোমাকে ভালো। রানা বলো, তুমি আমাকে কি? না দেখো রাত্রি, আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি। সেটা তো আমি জানি, কিন্তু কি বলার জন্য ডেকেছো তা তো বলবে। রাত্রি আসলে আমি। রানা কথা আবারও আটকা পড়ে যায়। রানা কোনোদিন কোনো কথাই বাঁধেনি, কিন্তু আজ সে কেন যেন এক রাত্রির কথাই বেঁধে যাচ্ছে। রানা বুঝতে পারলো সে রাত্রির মায়ায় জড়িয়ে পড়েছে, আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু রাত্রি পিছন থেকে দেখে রানাকে জড়িয়ে ধরল। রানা বুঝতে পারছে তার সাথে ঠিক কী হচ্ছে, কিন্তু সেই নিজেকে ছাড়িয়ে নিল না, কারণ সেও যে রাত্রিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারপরেও সে নিজেকে রাত্রির থেকে আলাদা রাখতে চায়। তার মনটা কি সবসময় তাড়া করে বেড়ায়, কারণ সে একজন বখাটে ছেলে। সমাজে তাকে সবাই বখাটে নামে চেনে। এই কথা মনে হতেই রানা রাত্রির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আর সে রাত্রিকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথায় থেকে যেন কিছু পোলাপান এসে রানাকে বলছে, কিরে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি, আজ দেখি তোর কত দম। শোনো, এখন আমি মারামারি করার মুডে নাই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি? তাই বলে সবাই হেসে উঠল। তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি? না, আমি কিছুই ভুলিনি, আর তাই আজকে সবকিছুর প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজ তোকে খালাস করে তারপর আমরা এখান থেকে যাব। আচ্ছা তাহলে আই দেখি কেমন পারিস। তারপর গুন্ডাদের সাথে রানার মারামারি শুরু হয়ে গেল। রানা মারামারিতে খুব এক্সপার্ট, তাই মারামারিটা বেশ জমে উঠেছে। রানা সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছে। রানার সামনে থেকে একটা ছেলেকে মারছে, হঠাৎ করে একজন পিছন থেকে এসে রানার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। পিছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। এটা বলে ছেলেটাকে টেনে সামনে নিয়ে এসে পিঠ থেকে ছুরিটা বের করে সেটা দিয়ে ছেলেটাকে শেষ করে দিল। এরপর সে ছুরি দিয়ে আরও 2-3 জনকে শেষ করে দেয়। এটা দেখে বাকি সবাই ভয়ে পালিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর রানা তার পিঠে হাত দিয়ে মাটিতে বসে গেল। রানার পিঠ দিয়ে আঝরে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে রাত্রি চিৎকার করে কান্না করতে লাগলো। ওই তুমি কান্না করছো কেন? তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে যেতে হবে। তুমি কেন এসব মারামারি করো? এসব মারামারি না করলে কি তোমার হয় না? দেখো, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? তুমি এসব কথা এখন বন্ধ করবে? তাড়াতাড়ি গাড়িটা বের করো, এসব আমার নিত্যদিনের খেলা। গাড়ি তো বের করবই, কিন্তু তার আগে বলো তুমি এসব কাজ ছেড়ে দেবে? এই জন্যই আমার মেয়েদের একদম পছন্দ না। এদিকে আমি মারা যাচ্ছি, ওদিকে তার বকবক শেষ হচ্ছে না। থাকো, তুমি তোমার গাড়ি আনতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। এটা বলে রানা তার শার্টটা খুলে পিঠে পেঁচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে রাত্রি শুধু কেঁদেই যাচ্ছে। রানাকে হেঁটে যাওয়া দেখে রাত্রি দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর রানার কাছে গিয়ে রানাকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। এরপর রানাকে নার্সরা ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এরপর ডাক্তার তার চিকিৎসা শুরু করে দিল। এদিকে রাত্রি থিয়েটারের বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। রাত্রির কান্না যেন আজ থামার নয়। রাত্রি ভাবছে, আজ যদি রানার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? যাকে ভালোবাসলাম তাকে বখাটে হতে হলো। কেন আমার সাথেই এমন হয়? আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলেকে ভালোবাসতে, যে সব কিছু ভুলে শুধু আমার দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করবে আর আমাকে তার পৃথিবী ভেবেই সব থেকে বেশি ভালোবাসবে।
আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে? কেন রানা বাজে কাজে নিয়োজিত? রানা একবার সুস্থ হয়ে উঠুক, আমি ওর কাছ থেকে জেনেই ছাড়বো কেন বখাটে হয়েছে। ওর বখাটে হওয়ার পেছনের কারণটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু শুধু আমার চোখের জল ঝরছে, আর কিছুই ভালো লাগছে না। ডাক্তার কখন থিয়েটার থেকে বেরোবে? রাত্রি বসে বসে কান্না করছে আর এসব ভেবে যাচ্ছে। এদিকে ডাক্তার অনেকক্ষণ চিকিৎসা করার পর থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে থিয়েটার থেকে বের হতে দেখে রাত্রি দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার, এখন রানার কি অবস্থা? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? আরে এত ঘাবড়াবেন না, রোগী এখন বিপদমুক্ত। আমার যা করার দরকার আমি করেছি, এখন শুধু কিছুদিন বেড রেস্ট নিতে হবে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমি কি এখন ভেতরে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ডাক্তার। এটা বলে রাত্রি রানার কাছে চলে গেল। রাত্রি ভিতরে গিয়ে দেখলো রানা বেডের উপর শুয়ে আছে, পাশে নার্স স্যালাইন পরিবর্তন করে দিচ্ছে। রাত্রি রানার কাছে গিয়ে বসলো, তারপর রানার হাত ধরে বলল, এখন কেমন লাগছে রানা? মোটামুটি ভালো। রাত্রি মনে মনে যা ভাবছিল সেসব রানাকে বলতে চাইল, কিন্তু আবার পরক্ষণেই ভাবলো এটা তো হাসপাতাল, এখানে ওইসব কথা বলা যাবে না, আর তাই রাত্রি সেসব কথা বলল না। এদিকে নার্স স্যালাইন পরিবর্তন করে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় রাত্রি নার্সকে বলল, নার্স, রানাকে কবে বাসায় নিয়ে যাওয়া যাবে? এখন তো উনি সেভ আছেন, তাই চাইলে কাল সকালেই নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এটা বলে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে রাত্রি রানার সেবা করা শুরু করে দিল। সারাদিন ধরে রাত্রি হাসপাতালে বসে রানার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা করে দিচ্ছে। রানাকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সবকিছু নিজেই করছে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন রানা রাত্রিকে বলল, রাত্রি অনেক রাত হয়ে গেল, তুমি বাসায় যাও। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নার্সরা তো আছেই, সো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এরপর রাত্রি বাসায় চলে গেল। এদিকে রানা ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাত্রির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখলো রানা বেডে নেই। রাত্রি তো অনেক চিন্তিত হয়ে গেল। এরপর রাত্রি কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, রানা কোথায়? কালকের পেশেন্টটা? উনি তো সকাল সকাল চলে গেছে। আপনারা কি, হ্যাঁ আপনাদের কমন সেন্স নাই? এভাবে একটা রোগীকে হুট করে একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রোগীকে আটকে রাখতে পারবো না। হয়েছে হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, থাকেন আপনি। এটা বলে ক্ষিপ্ত হয়ে রাত্রি হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাত্রি রানার বাসার ঠিকানা জানে না, তাই বাসায় যেতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। রাত্রি বাসায় এসে রানাকে একটা কল দিল। হ্যালো রানা, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুমি কাউকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে বাসায় চলে গেলে কেন? এখন আমি সুস্থ আছি তো, হাসপাতালে তোকে কি করব? হসপিটালে থেকে কি করবে মানে? ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এইভাবে হসপিটাল থেকে চলে যাবে, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তোমার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্যই অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা তাই অপেক্ষা করব। তোমার কোনো সমস্যা? হ্যাঁ অনেক সমস্যা। তাহলে তুমি তোমার সমস্যাগুলো নিয়ে বসে থাকো, আমার কি? রানা, তুমি আমার সাথে এইভাবে হেয়ালি করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারো নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুমি না একটা রসকসহীন মানুষ। হ্যাঁ আমি রসহীন মানুষ, তাতে কার কি? উফ, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম আর তোমার সাথে ঝগড়া করছি। থুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? রানা। আচ্ছা হইছে, এখন বলো কেন ফোন করেছো? সকালে এইভাবে হসপিটাল থেকে চলে গেলে, নাস্তা করেছো? হ্যাঁ নাস্তা করছি। ওষুধগুলো ঠিকমতো খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা রানা, কাল কি বলার জন্য আমাকে ডেকেছিলে বলো তো? ওই তো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে। আবারও রানা কোথায় যেন বেঁধে যাচ্ছে। রানা কি বলতে চাচ্ছে আর কি বলছে কিছুই বুঝতে পারছে না। রানা রাত্রিকে যে কথা বলার জন্য কালকে কলেজে ডেকেছিল
সেটা সে কিছুতেই বলতে পারছে না। কি করে বলবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। বারবার কোথায় যেন বাঁধিয়ে যাচ্ছে রানা, আর তাই রানা কলটা কেটে দিল। রাত্রি কিছুই বুঝতে পারছে না রানার মনে কি চলছে, রানা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, কোনোটাই মাথায় ঢুকছে না। রাত্রি চুপ করে বসে রইল। অপরদিকে রানা ভাবছে, যে রানা মানুষ খুন করতে ভয় পায় না, সেই রানা আজ একটা মেয়েকে সামান্য কথা বলতে পারছে না। একটা মেয়ের কাছে কথা বলতে সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। রানা বুঝতে পারছে না তার জীবনে ঠিক কি ঘটে চলেছে। রানা সবকিছু ভেবে আবারও চিন্তা করলো রাত্রিকে এবার ফোন করে সবকিছু বলে দেবে। রানা চায় না যে তার সাথে রাত্রির জীবনটা জড়িয়ে তার জীবনটাও নষ্ট করতে, কিন্তু পরক্ষণে আবার রাত্রির প্রতি মনটা আকৃষ্ট হয়ে ওঠে। যাই হোক, রাত প্রায় 11টা। রানার চোখে কোনো ঘুম নেই। এদিকে রাত্রিরও একই অবস্থা। রানা ভাবছে এখন রাত্রিকে ফোন করবে, কিন্তু হঠাৎই এমন সময় রাত্রির কল আসলো। তখন তুমি ওইভাবে কলটা কেটে দিলে কেন? না এমনি। না, তুমি এমনিতেই কল কাটুনি। সত্যি করে বলো কি হয়েছে, আর কালকে কি বলার জন্য ডেকেছিলে সেটাও বলতে হবে। দেখো রাত্রি, আমি একটা বখাটে ছেলে। তুমি তারপরেও কেন আমাকে ভালোবাসতে চাচ্ছ? কেন তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে চাচ্ছ? আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো না। আর কেনই বা তুমি আমার মতো অবহেলিত, কলঙ্কিত, বখাটে একটা ছেলেকে ভালোবাসবে? তোমার বাবার তো কোনো কিছুরই কমতি নেই, তারপরও তুমি কেন আমার মতো বখাটে ছেলের পিছনে পড়ে আছো? তুমি আমার থেকে দূরে থাকো রাত্রি, প্লিজ। এই কথা বলার জন্য তুমি কাল আমাকে ডেকেছিলে? তাহলে কাল বললেন না কেন? আচ্ছা, তাহলে এবার আমার উত্তর শোনো। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমাকে চাই। আমি আমার বখাটে রানাকেই চাই। আমি আমার বখাটে রানাকে অনেক ভালোবাসি, আর আমি জানি আমার রানাও আমাকে অনেক ভালোবাসে। কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? রানা, সব কথা মুখে বলতে হয় না, আমিও কিছু বুঝি। এটা শুনে রানা ফোনটা কেটে দিল। রানার কিছুই ভালো লাগছে না। এদিকে রাত্রি কান্না করছে। রানা কি করবে কিছুই বুঝতে পারছে না। রানা ভাবছে সে তার মা বাবার সাথে কথা বলবে, কিন্তু তার মা বাবার সাথে সে কিভাবে কথা বলবে? তার মা বাবা তো অনেকদিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রানার মাথায় কিছুই আসছে না। রানা একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত্রির তো চোখে ঘুম নেই, সে শুধু কান্না করেই যাচ্ছে। রাত্রির বাবা তার কান্নার আওয়াজ শুনে তার কাছে গেল। কি হয়েছে রে মা, আমাকে বল কি হয়েছে। বাবা, রানা। কি করেছে রানা? তোর সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না না বাবা, আমি রানাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি রানার সাথে কথা বলবো এই ব্যাপারে। সত্যি বাবা? 3 সত্যি। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। রাত্রির বাবা এটা বলে চলে গেলেন। রাত্রির বাবা চিন্তায় পড়ে গেলেন। রানা এক কথার মানুষ, সে কি শুনবে তার কথা? চিন্তায় এবার ঘুম হারাম হয়ে গেল তার। পরের দিন সকালে রানা চা খাচ্ছে চায়ের দোকানে বসে। এমন সময় রাত্রির বাবার আগমন। রানা, এদিকে শোনো একটু। জি আঙ্কেল, কিছু বলবেন? কিছু বলার ছিল। জি আঙ্কেল, বলেন কি কথা? রানা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আরে আঙ্কেল, কি বলেন এগুলো? আমার মতো একটা বখাটে কি দিতে পারে আপনাকে? রানা, আমি রাত্রির জন্য তোমাকে ভিক্ষা চাই, প্লিজ না করো না। তুমি না করলে মেয়েটা আমার শেষ হয়ে যাবে, সে নিজেকে শেষ করে ফেলবে। তারপরেও বলেন কি দিতে পারি আপনাকে? আঙ্কেল, রাত্রি আমার অতীতের সম্পর্কে তো কিছুই জানে না। আঙ্কেল, আমি রাত্রিকে ঠকাতে চাই না, আর তাই আমি রাত্রির থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর সত্য কখনো চাপা থাকে না। রাত্রি কোনো না কোনো দিন ঠিকই জানবে আমার অতীতের ব্যাপারে, কিন্তু সেদিন কি রাত্রি ভালোবাসবে আমাকে? রানা, তোমার কাছে হাত জোর করছি বাবা। কি করছেন আঙ্কেল? ছোটদের সামনে কখনো এমন করতে নেই। আমি রাত্রিকে সব বুঝিয়ে বলবো, আপনি চিন্তা কইরেন না। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে। এরপর রাত্রির বাবা সেখান থেকে চলে যায়। রানা রাত্রিকে ফোন করে বিকেলে নদীর পাড়ে আসতে বলে। তারপর রানা সেখান থেকে চলে যায়। বিকেল 5টা। রানা নদীর পাড়ে বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় ডুবে আছে রানা। এমন সময় রানার কাঁধে কার যেন হাতের স্পর্শ অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখে রাত্রি। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে, অনেক কান্না করেছে হয়তো রাতে। রানা মনে মনে অনেক ব্যথিত হলো।
কেমন আছো রাত্রি? তুমি জানো না আমি কেমন আছি। রাত্রি, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু রাত্রি আমার কাছে এছাড়া আর কোনো উপায় জানা ছিল না। রাত্রি, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না, যেগুলো জানলে হয়তো আমার প্রতি যে ভালোবাসা তোমার জন্মেছে সেটা মুহূর্তের মধ্যেই ঘৃণায় পরিণত হয়ে যাবে। কি বলতে চাও তুমি রানা? এরপর রানা বলতে শুরু করলো, রাত্রি, আমার একটা অতীত আছে। সে অতীতের রানার সাথে এখনকার রানার কোনো সম্পর্ক নেই। সেই রানা ছিল সবার ভালোবাসার, আর এই রানা হলো সবার ঘৃণার। সেই রানা ছিল বাবা মায়ের অনেক আদরের সন্তান, আর এই রানা হলো মা বাবার সব থেকে ঘৃণার রানা। জানো রাত্রি, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, কিন্তু আজ 5-5টা বছর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি আমি মায়ের সাথে কথা বলতে, কিন্তু না, আমার সেই সৌভাগ্যতা আর হয়নি। অনেক চেষ্টা করেছিলাম বাবার মুখে সেই ভালোবাসার ডাকনামটা শুনতে, কিন্তু পারিনি আমি। রানা কাঁদছে আর তার কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ পর রানা আবার বলতে শুরু করলো, জানো রাত্রি, আমি যখন অনার্সে পড়ি তখন একটা মেয়ের সাথে পরিচিত হয় আমার। আমাদের পরিচয়টা ছিল অনেকটা কাকতালীয়। মেয়েটার নাম ছিল আফরোজা মিলি। আমাদের পরিচয় হয় একদিন রাতে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি আমার নানুর বাসা থেকে বাইকে চড়ে বাসায় আসছি। এমন সময় একটা মেয়ে হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলল। কি ব্যাপার, এভাবে দাঁড় করালেন কেন? এই ঝুম বৃষ্টিতে কেউ কি এমনিতেই কাউকে দাঁড় করায়? হ্যাঁ, তাও তো ঠিক। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে একটু সামনে এই জায়গায় নামিয়ে দেবেন প্লিজ? জি, আমিও ওই দিকে যাচ্ছি, উঠুন। ধন্যবাদ। আমি তাকে নিয়ে চলতে লাগলাম, কেউ কোনো কথা বলছি না। এমন সময় মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রানা, আপনার? আমার নাম মিলি। তো কোথা থেকে আসছেন আপনি? এই তো নানুর বাসায় থেকে। আপনি? আমি একটু আন্টির বাসায় গিয়েছিলাম, কিন্তু ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় বিজলি অনেক জোরে গর্জে উঠল, আর মিলি আমাকে জড়িয়ে ধরে। আমি চমকে উঠেছিলাম, কিন্তু মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছিল। এখনও সেই অনুভূতি আমি অনুভব করি। তবে আমি খেয়াল করলাম মিলি এখনও আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর মিলির বাসার সামনে পৌঁছালাম। এখনও মিলি আমাকে জড়িয়ে ধরে আছে, তাই দেখে আমি ওকে বললাম, এবার তো একটু ছাড়ুন। ও সরি। মিলি কিছুটা লজ্জা নিয়ে নেমে গেল। তারপর আমি বাসায় চলে গেলাম, কিন্তু আমার কেন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। তবে পরের দিন এসব মন থেকে মুছে ফেললাম। কিন্তু হঠাৎ একদিন আমি কোথায় যেন যাচ্ছিলাম। এমন সময় লক্ষ্য করলাম মিলি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে নিজে থেকেই ওর কাছে গেলাম। কেমন আছেন মিলি? জি, কে আপনি? আসলে মাথায় হেলমেট থাকায় মিলি সেদিন আমাকে খেয়াল করেনি। এরপর আমি বললাম, ওই যে সেদিন বাইক বৃষ্টি। আমার এমন কথা শুনেই মিলি বুঝতে পেরে গেল আমি রানা। সাথে সাথে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেদিনের অনুভূতিটা কিন্তু আজও ভুলতে পারিনি, আমার প্রথম অনুভূতি। কিছুক্ষণ দুজনে নীরবতা পালনের পর আমি নীরবতা ভেঙে বললাম, তো কোথায় যাচ্ছেন? এই তো একটু কলেজে যাব। চলুন, আমি ওই দিকেই যাব। ধন্যবাদ, আমি অন্য কোনো গাড়িতে যেতে পারবো। আরে চলুন তো। এরপর অনেক জোর করি, তখন সে বাইকে ওঠে। তারপর মিলির সাথে গল্প করতে করতে যেতে লাগলাম। তো আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স 3য় বর্ষ। আপনি? আমিও। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না। গুড। এই তো আপনার কলেজে চলে এসেছি। এরপর মিলি আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি সেই প্রথম দিনেই মিলির প্রেমে পড়ে যাই। আমি ইচ্ছা করে প্রতিদিন ওর বাসার সামনে দিয়ে যেতাম, শুধু ওকে একটিবার দেখার জন্য। আর মাঝে মাঝে ওকে কলেজেও দিয়ে আসতাম। ও যেতে চাইতো না, কিন্তু আমি জোর করে নিয়ে যেতাম। এইভাবেই ওর সাথে আমার পরিচয়, ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক সময় আমি ওকে প্রপোজ করে ফেলি, কিন্তু মিলি না করে দেয়। তারপর থেকে আমি আর মিলির সাথে তেমন দেখা করতাম না।
সে হয়তো চাইতো আমি তাকে আরেকটিবার বলি, মিলি আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই, তুমি কি আমার আপন হবে? কিন্তু আমি আর মিলিকে এসব কথা বলিনি। এভাবেই কেটে গেল আরো 5 দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটি পিছন করে বসে আছে, তাই আমি ঠিক করে দেখতে পাচ্ছি না মেয়েটাকে। এরপর আমি মেয়েটিকে দেখে বললাম, এই কে আপনি? আমি কে তাই না? এটা বলে মিলি আমার একটা কান ধরল। আমি তার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম। এরপর মিলি আবার বলল, ওই কুত্তা, তুই আমার সাথে আর দেখা করিস না কেন? আমি তোমার কে হই যে আমি তোমার সাথে দেখা করব? কে হোস তাই না? চল আমার সাথে, দেখাচ্ছি তুই কে হোস আমার। এরপর মিলি আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো আর আমার আম্মুকে বলল, আন্টি আমরা একটু আসছি। এই বলে আমাকে এক প্রকার টানতে টানতেই কোথায় যেন নিয়ে যাচ্ছে মিলি। কিছু দূর যাওয়ার পর আমি তো পুরাই অবাক। আরে এটা তো কাজী অফিস, এখানে আমরা কি করব? ভেতরে গেলেই বুঝতে পারবে কি করব। এরপর মিলি আমাকে ভিতরে নিয়ে যায় আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। তারপর বাসায় আসি। মিলিকে আমার মা বাবা খুব পছন্দ করত, তাই তারাও আমাদের বিয়েটা মেনে নিল। এরপর থেকে শুরু হয় আমাদের নতুন এক জীবন। খুব সুখে শান্তিতে চলছিল আমাদের সুখের সংসার। কিন্তু সে সুখ বেশি সময় স্থায়ী হয় না, সেটা আমি হয়তো ভুলেই গিয়েছিলাম। বিয়ের 1 বছর পর আমরা কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে মিলি বুঝতে পারে সে প্রেগনেন্ট। সে যখন আমাকে এটা বলে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি সাথে সাথেই মা বাবাকে ফোন করে খুশির খবরটা জানাই। মা বাবাও অনেক খুশি হয় এই খবরটা শুনে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাত 8টার দিকে মিলির প্রচুর মাথা ব্যথা শুরু হয়। আমি তার জন্য ঔষধ আনতে চাই, কিন্তু ফিরে এসে দেখি মিলি রুমে নেই। আমি পাগলের মতো মিলিকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও আমি আমার মিলিকে খুঁজে পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় দেখি অনেক দূর থেকে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না সেটা মিলি। আমি সেখানে দৌড়ে চলে যাই, কিন্তু ততক্ষণে ওরা আমার মিলিকে শেষ করে ফেলে। তারা সবাই মিলে আমার মিলিকে গ্যাং রেপ করে। আমি সেখানে যাওয়ার আগেই তারা আমার কলিজার মিলিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। রাত্রি আমি সেদিন আমার মিলিকে বাঁচাতে পারিনি। রাত্রি আমার কলিজাটা অনেক চিৎকার করেছিল, ওদের কাছে হাত জোড় করেছিল, কিন্তু তারা আমার কলিজার কোনো কথাই শোনেনি। তারা আর মিলিকে বাঁচতে দিল না। তাদের শত্রু ছিলাম আমি, কিন্তু তারা আমার মিলিকে মেরে ফেললো। ওরা আমাকে মারতে পারত, কিন্তু রানা আর কোনো কথা বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। এবার রানা কথাগুলো শুনে রাত্রিও কেঁদে দিল। রাত্রি তার কান্নাকে থামাতে পারছে না। কিছুক্ষণ পর রাত্রি আবার বলতে শুরু করলো, জানো রাত্রি, মিলি অনেক অনেক ভালো ছিল। সে আমার মা বাবার অনেক আদরের ছিল। মিলির কেউ ছিল না, তাই সে আমার মা বাবাকে তার নিজের মা বাবা মনে করত। সে একাই পুরো বাড়ি গুছিয়ে রাখত। রানা কান্না করছে। রাত্রি কিছু না বুঝেই নিজের ওড়না দিয়ে রানার চোখের পানি মুছে দিল। রাত্রি ভাবছে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে আছে। রানা আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করলো, তারপর আমি বাসায় চলে আসি। অনেক কিছু মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজাতেই মা মিষ্টির প্যাকেট নিয়ে আমার সামনে আসে, কিন্তু মিলিকে মা না দেখতে পেয়ে আমাকে জিজ্ঞেস করে, মিলি কোথায়? রাত্রি আমি তখন কোনো উত্তর দিতে পারিনি। আমি সেদিন বোবা হয়ে গিয়েছিলাম। আমি মা বাবাকে বলতে পারিনি মা মিলি আর নেই। আমি কিছু না বলেই বাসা থেকে বের হয়ে আসি। আমার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। আমি পরে মাকে সবকিছু খুলে বলি। সেদিন আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দেয়, কারণ সব দোষ আমার ছিল। আমি ওদের শত্রু ছিলাম, কিন্তু ওরা আমাকে না মেরে আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর থেকে আমি আর কোনোদিন বাসায় যাইনি। হয়ে গেছি একটা বখাটে ছেলে। সবার চোখে হয়ে যাই ক্রিমিনাল। আমি পরে তাদের সবাইকে খুন করি যারা আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর আমাকে জেলেও যেতে হয়েছে। রানা কান্না করছে, সাথে রাত্রিও কাঁদছে। রাত্রি বুঝতে পারছে না সে কি করবে। কিছুক্ষণ পর রাত্রি সেখান থেকে চলে যায়। রানা রাত্রির চলে যাওয়া দেখে ভাবছে, আমি জানতাম রাত্রি আমার অতীতের ঘটনা জানলে তুমিও আমাকে ঘৃণা করবে।
আমার প্রতি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা থাকবে না। দেখেছো রাত্রি, আমি আজ সঠিক। তোমাকে বলেছিলাম আমাকে তুমি ভালোবাসতে পারো না, কারণ আমি অনেক খারাপ একটা ছেলে। আমার অতীতের ঘটনা শুনে সেই তো আমাকে একা করে চলে গেলে সবার মতো। রানা আরও কিছুক্ষণ নদীর পাড়ে থেকে একটু মনটাকে হালকা করে বাসায় চলে যায়। পরের দিন সকালে রাত্রি রানাকে কল করে। রানা রাত্রির নাম্বার থেকে কল আসা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এরপর রানা কলটা রিসিভ করলো। রানা, কোথায় আছো? নদীর পাড়ে আসতে পারবে একটু? কেন? আরে আসো না রানা, প্লিজ, না করো না। আচ্ছা, আসতেছি। এরপর রানা ফ্রেশ হয়ে চলে গেল নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখে একটা নীলপরি, মানে রাত্রি নীল শাড়ি পরে আছে। রানা পিছন থেকে কাশি দিল। ও, এসেছো তুমি? হুম। রানা, একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। রানা, আমি কি তোমার মিলি হতে পারি? হতে পারি কি তোমার সুখ দুঃখ কষ্টের সাথী? রাত্রি, তুই জানো আমি একটা বখাটে, তারপরেও। রানা কিছু বলার আগেই রাত্রি একটা কিস করে দিল রানার ঠোঁটে। আমি এই বখাটেকেই চাই। এরপর রানাকে জড়িয়ে ধরে রাত্রি বলল, প্লিজ রানা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। রাত্রি অনেক রিকোয়েস্ট করতে থাকে। রানা অজান্তেই তার হাত জোড়া জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রাত্রি বলে, রানা, আমি তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যাব, প্রমিস। রানা এটা শুনে অনেক খুশি হলো। রানা ভাবছে কেউ একজন তো তাকে বুঝেছে। এরপর রাত্রিকে নিয়ে নতুন জীবন শুরু করে দেয় রানা। যদিও রানা জানে না তার নতুন যাত্রা কেমন হবে, তবে সে হয়তো এক চিলতে সুখের খোঁজে রাত্রিকে আপন করে নেয়।